আমরা গত দুটো ভিডিওতে আলোর প্রতিফলনের কথা আলোচনা করেছি। আমরা দেখেছি যে আয়নার প্রতিফলনে আসন্ন এবং প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে এসে সেই প্রতিফলনটা হচ্ছে সেই বিন্দুতে আঁকা একটি যদি 90 ডিগ্রি করা খাড়া লাইন কল্পনা করা যায়, তো তার এই লাইনটির সঙ্গে ওই আসন্ন এবং প্রতিফলিত রশ্মি সমান কোণে এলিয়ে থাকে। সেই জন্য ওগুলোকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বলে। এই দুটি কোণ সমান হয়, যেরকম ভাবে একে আবার দেখানো হচ্ছে। আচ্ছা, এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এটি আয়নায় আলোটি এসে পড়ছে না, এটি একটি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমের সংযোগস্থলে এসে আলোটি পড়ছে এবং এই আসন্ন আলোর একটি অংশ প্রতিফলিত হতেই পারে, প্রতিফলিত হচ্ছে, এবং দ্বিতীয় অংশটি প্রতিফলিত না হয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, যদি সেই মাধ্যমটি স্বচ্ছ হয়, অন্তত কিছুটা স্বচ্ছ যদি হয়, যেমন জল কিংবা কাঁচ এর কথা আমরা ভাবছি। এই যে দ্বিতীয় মাধ্যমে ঢুকে পড়া অংশটি তাকে বলে রিফ্র্যাক্টেড বা প্রতিসরিত বা প্রতিসরণ হয়েছে যার সেরকম রশ্মি। মনে করো আসন্ন রশ্মিটি জলের সমতলটির লম্বের সঙ্গে থিটা আই কোণে এসে জলে ঢুকছে। এই প্রতিসরিত রশ্মি বা রিফ্র্যাক্টেড রে সমতলটির লম্বের সঙ্গে থিটা আর, এই কোণটি কিন্তু এক নয়, আরেকটি থিটা আর কোণে রয়েছে। থিটা আই এবং থিটা আর এর সম্পর্ক কি, সেটাই আমাদের প্রধান আলোচ্য বিষয়। এখানে আমরা দেখব যে সাধারণত যদি কম ঘন মাধ্যম থেকে বেশি ঘন মাধ্যমে এসে আলো ঢোকে, তাহলে সেটি এই যে লম্বটি এঁকেছি তার দিকে বেঁকে ঢোকে। এরকম এই ব্যাপার কারণটা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া হচ্ছে, যদিও উদাহরণটা খুব যে ভালো তা নয়, তবু প্রথমে বলে নিই। সেটা হচ্ছে যে যদি দুটো মাধ্যম থাকে, যাতে যে কোনো একটা জিনিস যেটা প্রথম মাধ্যমে যে গতিতে চলে দ্বিতীয় মাধ্যমে গতিটা অন্য, তাহলে দেখব যে গতিটা সরল রেখায় হবে না, ওই ঢোকাটা মধ্যে সময়ে ওটা বেঁকে যাওয়াটা খুবই স্বাভাবিক। যেরকম ধরা যাক একটা গাড়ি, সেই গাড়িটা মানে সোজা রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা জায়গায় এসে পৌঁছচ্ছে যেখানে হয়তো বিচ, যেখানে বালি রয়েছে, কিংবা ধরো সে জায়গাটা কাদায় ঢাকা। তাহলে ওই মানে কিছু যে চাকাগুলো, এই ক্ষেত্রে গাড়ির বাঁ দিকের চাকা প্রথমে এসে ঢুকবে ওই অন্য দ্বিতীয় সমতলটিতে, যেখানে ওই ঘর্ষণ এর মান অন্য। তাহলে ওখানে যদি চাকাটি ঠিক মতো চলতে না পারে, তাহলে সেদিকটা, গাড়ির সেদিকটা খানিকটা আস্তে চলতে শুরু করবে এবং অন্য দিকটা তখনও জোরে চলছে বলে গাড়িটা বেঁকে যাবে, বেঁকে ডান দিকে খানিকটা বেঁকে যাবে। যদিও গাড়ির সঙ্গে আলোর আর কোনো সম্পর্ক নেই, কিন্তু শুধু একটা জিনিসই এখানে আছে মানে সম্পর্ক, সেটা হচ্ছে যে ওরকম প্রথম মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে আলোটি ঢুকছে, ধরো হাওয়া থেকে জলে, তখন আলোর গতিবেগ এই দুটো মাধ্যমে আলাদা, এবং সেই কারণেই, সেটার সঙ্গে একটা কারণ আছে আমি দেখাবো একটু পরেই, যে সে কারণেই আলোটি ঘুরে যায়, খানিকটা বেঁকে যায়।
আচ্ছা, হাওয়ায় বা শূন্যে আলোর গতিবেগের থেকে জলে তার গতিবেগ কম, যেটা বললাম, আর সেই জন্য হাওয়া থেকে জলে ঢোকার মুহূর্তে আলো লম্বের দিকে বেঁকে যায়। শূন্যে আলোর গতি হচ্ছে বিশ্বের স্পিড লিমিট, সেটা হচ্ছে প্রায় 3, এর পিঠে 8টা শূন্য বসালে যত হয় তত মিটার পার সেকেন্ড, মানে 300 মিলিয়ন মিটার পার সেকেন্ড হচ্ছে আলোর গতি। এই হচ্ছে বিশ্বের স্পিড লিমিট। এবং যে কোনো স্বচ্ছ মাধ্যমে, ধরো মাধ্যমটির নাম যদি এম দাও, এই গতি কমে যায় খানিকটা, কমে ধরো এম মিডিয়ামে, যদি এম মাধ্যমটাকে যদি এম বলি, এম মাধ্যমও বলা যেতে পারে, সেই ভি সাব এম হচ্ছে এই সি, যেটা হচ্ছে আলোর গতিবেগ ভ্যাকুয়ামে বা মহাশূন্যে, সেটাকে একটা একের থেকে বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই ভি এমটা সির থেকে কম আসতে চলবে একটু আলো সেই মিডিয়ামের মধ্যে। এই এন এমটাকে বলা হয় মাধ্যমের প্রতিসরণ সূচক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর এই স্নেলের নিয়ম বলে দিচ্ছে কিভাবে এই দুটো কোণ যুক্ত, এই ইনসিডেন্ট এবং রিফ্র্যাক্টিভ কোণ দুটো যুক্ত। তো তারা সেটা কয়েকভাবেই লেখা যায়। একটা উপায় হচ্ছে, যেভাবে আমরা সবগুলোই লিখে দেখাই, ধরো 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যদি আলো ঢোকে, যেরকম ভাবে এখানে ধরো ছবিতে যেটা দেখানো যাচ্ছে, ওপরের মাধ্যমটাকে 1 এবং নিচের মাধ্যমটাকে যদি 2 বলি, তাহলে V1, মানে যেটা হচ্ছে ওই আলোর গতিবেগ মিডিয়াম 1-এ, ওপরেরটাতে, এবং তার এই আলোর গতিবেগ দ্বিতীয় মাধ্যম 2-এ যদি সেটা হয় V2, তাহলে, এবং ওই কোণগুলিকে যদি আমি প্রথম যে কোণ লম্বের সঙ্গে আলোর রশ্মিটি করেছে সেটিকে যদি θ1 বলি, এবং দ্বিতীয় মাধ্যমের কোণটিকে যদি θ2 বলি, তাহলে V1 কে θ1 দিয়ে ভাগ করলে যা হয় সেটা V1 কে sin θ1 দিয়ে ভাগ করলে যা হয়, V2 কে sin θ2 দিয়ে ভাগ করলে সেই একই ফল পাওয়া যাবে। আচ্ছা, এবারে ওই যে এটা হচ্ছে একটা উপায় স্নেলের নিয়মকে লেখার। আচ্ছা, আর আরেকটা উপায় হচ্ছে এই যে প্রতিসরণ সূচক বলছিলাম সেটা দিয়ে, সেটাই বেশি ব্যবহৃত হয়, সেজন্য সেটাই বলা যাক। প্রথমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি দেখা যাক। সেটা হচ্ছে যে কোনো একটা মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি n হয়, তাহলে সেটা হচ্ছে ওই মহাশূন্যে আলোর যে গতিবেগ c, তাকে এই মাধ্যমের মধ্যে আলোর যে গতিবেগ v, সেটা দিয়ে ভাগ করলে যা হয়। মানে যেহেতু v থেকে c সবসময় বড়, কারণ আলোর গতিবেগ সবচেয়ে বেশি হচ্ছে, সেই স্পিড লিমিট যেটা বলছি সেটা হচ্ছে মহাশূন্যে আলোর গতিবেগ, সেই জন্য nটা হচ্ছে 1-এর থেকে বেশি, c/n। তো এটাকেই আরেকভাবে লেখা যেতে পারে v সমান c/n। n যেহেতু 1-এর থেকে বড় হয় সাধারণত, প্রায় সবসময়, সেই জন্য v c এর থেকে সবসময় ছোট। আচ্ছা, তাহলে এই v সমান c/n, এটা যদি আমরা আবার ওই প্রথম এটাতে লিখি, ইকুয়েশনটাতে লিখি, তাহলে v1 এবং v2 কে আমরা লিখতে পারি c কে n1 দিয়ে ভাগ করা এবং c কে n2 দিয়ে ভাগ করার মতন। আচ্ছা, তা আমরা সেটাই করি। c/n2 তাকে sin θ2 দিয়ে ভাগ করে তার সমান হচ্ছে c/n1 তাকে sin θ1 দিয়ে ভাগ করা। সেটাকেই আরেকভাবে লেখা যেতে পারে sin θ1 কে c/n1 দিয়ে ভাগ করা, মানে সেটা রেসিপ্রোকাল নিচ্ছি আর কি আমরা, ওই 1-এর পিঠে করলে, এবং
সেটা হচ্ছে সমান সাইন থিটা টুকে c/n2 দিয়ে ভাগ করা যায়। এবার c গুলোকে কেটে দিই, আর তাহলে এটাই হচ্ছে n2 সাইন থিটা 2 সমান n1 সাইন থিটা 1। আচ্ছা, এবারে দেখা যাক যে n এর মানগুলো কিরকম হয় বিভিন্ন মাধ্যমে। ভ্যাকুয়ামে n হচ্ছে 1, তার কারণ আমরা জানি যে ভ্যাকুয়ামে আলো সবসময় c গতিতে চলে, সেই জন্য c/c 1, সেই জন্য ওটা 1। হাওয়াতে প্রায় 1, 1-এর থেকে সামান্য বেশি, 1.0002 জলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.33। হিরেতে খুব বেশি, 2.42। আমরা দেখব হীরের যে এই জল করে যে উজ্জ্বলতা, যে কারণে তার এত কদর এবং এত তার মাহাত্ম্য, সেটা হচ্ছে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অত্যন্ত বেশি বলে, 2.42। আর ভারী কাঁচে সেটাও বেশি চকচকে সাধারণ কাঁচের থেকে, সেখানেও দেখবে ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি, 1.65। আর সাধারণ কাঁচে 1.5। সহজ করে বলা যেতে পারে যে আলো যখন কম ঘন থেকে বেশি ঘন একটা মাধ্যমে ঢোকে, স্বচ্ছ পদার্থ অবশ্য হতেই হবে, তখন সেটি ওই সমতলের যেখানে যে বিন্দুতে এসে পৌঁছচ্ছে সেখানে যদি আমরা একটা লম্ব আঁকি, সেটা ওই লম্বের দিকে বেঁকে যাবে। এবং উল্টোটা অবশ্য সত্যি, বেশি ঘন থেকে কম ঘন মাধ্যমে যাওয়ার সময় আলো লম্ব থেকে বেঁকে দূরে চলে যাবে। এবং এই কারণেই জলে ডোবানো পেন্সিলকে ভাঙা বলে মনে হয়, এবং ওই জলের তলায় একটা চৌবাচ্চাকে যদি দেখো, কিংবা সুইমিং পুলের তলাটাকে যদি দেখো, মনে হবে তলাটা গভীরতা অনেক কম, মানে ওই জলের গভীরতা অনেকটা কম। এবং সে কারণে অনেক সময় ভুল হয় যে কোনো স্বচ্ছ নদী, ছোট নদী ধরো কিংবা ঝর্ণা, তাতে জলটাকে যত গভীর মনে করা হচ্ছে, যত কম গভীর মনে করা হচ্ছিল, আসলে তার থেকে গভীরতা অনেক বেশি, এবং সেই কারণে ভুল হতে পারে। এবং আরো অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে মিশে আছে। আমরা ক্রমে ক্রমে তাদের সঙ্গে পরিচিত হব। তো আপাতত আরেকবার বলে নেই যে এই যে স্নেলস ল, এটাকে যদি মিডিয়াম 1 এবং মিডিয়াম 2 দুটো নেওয়া হয়, তাহলে এটা নানাভাবে লেখা হয়। যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে n1 থিটা 1 সমান n1 সাইন থিটা 1 সমান n2 সাইন থিটা 2। আর যে যদি n1টি হাওয়ায় হয়, তাহলে n1 কে 1 ধরা যেতে পারে, তাহলে সাইন ইনসিডেন্ট ডিভাইডেড বাই সাইন রিফ্র্যাক্টেড হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n। এটাই হচ্ছে আমাদের খুব বড় কথা, মনে রাখতে হবে n সমান সাইন i বাই সাইন r। এবং যেহেতু n এর মান ধরো 1.3 জলের ক্ষেত্রে, বা 1.5 সাধারণ কাঁচের ক্ষেত্রে, সেই জন্যে i এর সাইন iটা সাইন r এর থেকে বড়। এবং যেহেতু সাইন মানে এই প্রায় 45 ডিগ্রি পর্যন্ত ওই কি বলে একইভাবে সেটা বাড়তে থাকে, ইনফ্যাক্ট 90 পর্যন্তই, কাজেই আই আর এর থেকে ছোট হয়, আই আর এর থেকে বড় অ্যাঙ্গেল হয়।